বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নিত্যদিনের মতো যে আমার ইউটিউব বা ফেসবুকে কিছু আলোচনা করে থাকি আমার লাইফের সামাজিকতা বা আমার ফ্যামিলিগত বা দেশের মুক্তিযুদ্ধ করছি যুদ্ধের সেই গল্প নিয়ে আবার আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। কেন মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম, যার জন্য আমার ভিডিওটা মাঝখানে কিছুদিন স্থগিত ছিল, আবার চালু করছি। আশা করি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন বা শেয়ার দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আশা করি আমার কথাগুলো শুনবেন যে একজন মানুষ এই স্বশিক্ষিত হয়ে বা গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ কিভাবে তার জীবনের কিভাবে আস্তে আস্তে সততার মাধ্যমে বা সৎ পথে থাকলে, আল্লাহর কথা মনে রাখলে, আল্লাহর ভয় মনে রাখলে, আল্লাহকে মানলে, মা বাবাকে ইজ্জত করলে, সম্মান করলে, মুরব্বীদের সম্মান করলে বা সমাজের লোকদের সাথে ভালো ব্যবহার করলে, তার প্রতি আল্লাহ যে সহানুভূতি দেখান, আল্লাহ যে রহমান রাহিম তাকে সুরাস্তায় সহযোগিতা করেন স্বয়ং আল্লাহ নিজে। তার প্রমাণ আমি নিজে আপনাদেরকে আমার এই আলোচনার মাধ্যমে দিচ্ছি বা আপনারা পাবেন কইজা। কাজেই সবচেয়ে বড় সম্পদ পৃথিবীতে আল্লাহ নবীর পরেই বাবা মাকে যে না মানবে, বাবা মার আশীর্বাদ যে না নিতে পারবে, বাবা মার দোয়া যে না নিতে পারবে, তার এই পৃথিবীতে কোটি কোটি হাজার কোটি টাকা হইলেও কোনো লাভ নাই, আর সারাদিন নামাজ চললেও কোনো লাভ নাই। কিন্তু বাবা মার দোয়া সহ যদি যাইতে পারেন বা প্রতিবেশী আত্মীয় সবার মন জয় করে যদি যাইতে পারেন, যেদিকে যাবেন এদিকে সব কিছুই জয় করতে পারবেন আশা করি। কাজেই আমি নিজেই চাক্ষুষ প্রমাণ এটার। এই আমার এই আলোচনার ভিতর দিয়েই এই কথাগুলো আসতেছে বারবার। যেমন আমি আমার মায়ের হুকুমে, আমি যখন যুবক তখন 1971 সালে যুদ্ধ হয়, আমি আমার মার হুকুমে যুদ্ধে গেছি, যুদ্ধ করছি। সেই যুদ্ধের আলাপগুলো আপনাদের সাথে করতেছি, ট্রেনিং করে আসছি, যুদ্ধ করতেছি। আজকে আরেকটা অপারেশনের ব্যাপারে কিছু কথাবার্তা আপনাদের সামনে বলবো। কাজেই আপনারা একটু শুনবেন আমার এই কথাগুলো। যারা স্বাধীনের পরে জন্ম নিছেন বেশিরভাগ তারা আমার এই কথাগুলো একটু শুনবেন। দয়া করে আপনাদের কাছে আমার অনুরোধ যে দেশের হালচাল বা বর্তমান আর আগের পরিবর্তনটা কী, দেশ স্বাধীনের আগে কী অবস্থা ছিল, বর্তমান কী অবস্থায় আছি। কাজেই আমি কিন্তু এই জিনিসগুলো একটু উঠায় ধরি। যেমন আগে ধরেন পাকিস্তানের সময় আমাদেরকে শোষণ করতো, শাসন করতো, নির্যাতন করতো, আমাদেরকে কর্ম দিত না, আমাদের ভালো চাকরি দিত না, আমাদের ভালো ব্যবসা করতে দিত না। কারা? পশ্চিম পাকিস্তানেরা, এই বিহারিরা। তারা কী করতো? সব মাথায় তারা বসে থাকতো, আমাদেরকে নিম্ন শ্রেণীর কর্মচারী বানায় রাখতো বা কাজ করাইতো মেসিয়ার। ওই কর্মচারী দোকানের ফ্যাক্টরির একটা কর্মচারী বানায় রাখতো। এই হিসাবে আমাদেরকে নির্যাতন করতো। সেই জায়গা থেকে মুক্তির জন্য মুক্তিযুদ্ধ করেছি। সেই যুদ্ধের ব্যাপারে আজকে কিছু কথাবার্তা বলবো। দেখেন, এই যুদ্ধে একটা জায়গার নাম ছিল বারোমারি। সেখানে পাকসেনারা ক্যাম্প করছে বাংলাদেশের সীমান্তরের ভিতরে। যেমন আগে ইপিআর ক্যাম্প ছিল, ইপিআর, বর্তমান যেটা বর্ডার গার্ড। ইপিআর মানে বিডিআর ছিল, বিডিআরের পরে আবার বর্ডার গার্ড নাম দিছে। সেই বর্ডার গার্ডের যে ক্যাম্পগুলো, মনে করেন যে 3 কিলো, 2.5 কিলো, 3 কিলো পর পর বর্ডারের ক্যাম্পগুলো আছে বাংলাদেশের সীমান্তর ভিতরে। এই ক্যাম্প পাকিস্তানিরা দখল করে নিয়েছিল, পাকিস্তানিরা। সেই বারোমারি ক্যাম্পে আমাদেরকে অপারেশনের জন্য বললো। তা আমরা ডালু হেডকোয়ার্টারে থাকি। আমাদের উর্দু ধরনের কর্মচারী যারা কর্মকর্তা ছিলেন, আর্মি অফিসার ছিলেন, সব এই ভারতের ছিলেন। শিখ, রাজপুত, এরপরে মারোয়ারি, এই ধরনের নেপালি, এই বিভিন্ন ধরনের জাতি তারা আমাদেরকে কমান্ড করতো। আর কোম্পানি কমান্ডার, প্লাটুন কমান্ডার, সেকশন কমান্ডার এগুলো আমাদের বাঙালির থেকেই বানাইতো। যুদ্ধের কীভাবে তারা যাবে, কীভাবে যুদ্ধের নিয়মকানুন ট্রেনিংয়ের ভিতরে শিখাইছে, যার জন্য এগুলো বাঙালির ভিতর থেকে কমান্ডগুলো বানাইতো। তো উপরে
যারা ক্যাপ্টেন থেকে নিয়ে উপরে সবই ওনারা ছিল, তারা নির্দেশ দিত, তারাই সব কিছু শিখাইত। এই অবস্থার ভিতরে বারোমারি ক্যাম্পে আমাদেরকে একটা অপারেশনের জন্য রেডি করলো। তা আমাদের বিকাল 5টা বাজলেই যাদেরকে অপারেশনে পাঠাইতো তাদেরকে পোলিং করাইতো। মনে হয় পোলিং মানে 3 লাইনে দাঁড়াইতাম আমরা, একটা প্লাটন, মানে একটা প্লাটনে পাঠায় 40 জন 42 জন এরকম থাকতো। তো একটা প্লাটন মনে করেন পাঠাবে, তো প্লাটনে আমাদের প্লাটনটা পোলিং করছে, কইরা নাম লিস্ট করছে কে কে কয়জন, বা কারো কোনো শরীর অসুস্থ থাকলে তাকে পাঠানোর দরকার নেই, তাকে লিস্টে রাখছে। এই অবস্থায় রাখছে, রাখে আর কে কী অস্ত্র নিবে নাও, অস্ত্র টস্ত্র নিয়ে এরপর গোলা বারুদ যে যা নিতে পারো, যুদ্ধে নিষেধ ছিল না, যত অ্যামিউনিশন মানে গুলি বারুদ যা নিতে পারো, গ্যানেট হ্যান্ড গ্যানেট যা নিতে পারো বহন করে নিতে হবে, কেন যুদ্ধে যাচ্ছ তুমি। তে আমরা ওই সন্ধ্যা হয়েছে, এখন আমাদের একটা নাস্তা, 2টা ওই রুচি আর এক কাপ আধা কাপ মগি, আধা কেজি মগি দেয়া 1 মগি চা দিত। খাইতাম, খুব মজা লাগতো খাইয়া। তো সন্ধ্যার পরে রাতের 8টার দিকে বর্ডার ক্রস করতাম। আমরা যে ক্যাম্পে যেখানে আমাদের উপরের থেকে অর্ডার দিত, আমরা ঠিক ওই জায়গায় যেতাম। পাহাড় এলাকা ছিল, জঙ্গল, খুব জঙ্গল ছিল বর্ডার এলাকাতে, বাংলাদেশের ভিতরে। এখানে যখন অন্ধকারের ভিতরে নামতাম, তখন তো রাত্রে অন্ধকার ছিল খুব, বৃষ্টি বাদল হইতো। এরপরে রাস্তাঘাট পাকা ছিল না, কাঁচা রাস্তাও এমন ছিল না, ক্ষেতের বাতের ভিতর দিয়ে মানুষ চলতো বেশিরভাগ। এই কষ্ট করে পানি দিয়ে আসতাম, জঙ্গলের ভিতর দিয়ে আসতাম। আইসা মনে হয় যে বারোমারি আমরা যে ক্যাম্পটা বলছে ওই ক্যাম্প বন্ধ যাইতে যেতে আমাদের হয়তো 10টার মতো বাজছে। 10টার মতো বাজছে পরে আমরা বিভিন্নভাবে আমাদের পজিশন নিয়ে নিলাম, আমাদের সাইডটার দিকে আমরা পজিশন নিলাম। যেহেতু আমরা ভারত থেকে আসছি, আমরা ওই ভারতের সাইড দিয়ে এসে পজিশন নিলাম ওদিক থেকে। এরা হলো দক্ষিণ দিকে ক্যাম্পটা, আমরা উত্তর দিক থেকে আয়া পজিশন নিলাম, নিয়ে ফায়ারিং শুরু করলাম। এদের সাথে মনে করেন যে আমাদের প্রায় 2-2.5 ঘন্টা ফায়ারিং হয়েছে, উল্টাপাল্টা ফায়ারিং হয়েছে। ফায়ারিং করছি, ফায়ারিং করার পর আমাদের একটা ছেলে একটা আহত হইল। তো ওদেরও কারণ 2 জন মারা গেছিল। আমরা পরের দিন নিউজটা পাইছি যে বিবিসিতে এটা খবর করতো, কোন অপারেশনে কয়জন মারা গেছে, কী হয়েছে, আহত হয়েছে, এগুলো বলতো আর কি। তাই আমাদেরও একটা ছেলে আহত হয়েছে। ও আহত হয়েছে মানে ওর হাতে গুলি লাগছিল, খুব বেশি কিছু না, হাতে গুলি লাগছিল, কিন্তু ব্লাড থামাইতে পারতেছিলাম না। তখন আমাদের সাথে গামছা থাকতো, ওই মাজায় লিংটি মেরা গামছা দিয়ে মাজায় বাঁধ দিতাম যেন লিংটি ছুটে না যায়, বাঁধ দিতাম, কেন যুদ্ধে যাচ্ছি তো, কাপড় চোপড় টাইট করে বাঁধতাম। তো ওই গামছা দিয়ে আর হাতে বাইন্দা শক্ত করে যেন রক্ত না পড়ে বেশি, আমরা ওর ধরে ধরলে ব্যাক করলাম আস্তে 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 ভারতের দিকে ব্যাক করে। আমাদের যাইতে যাইতে মনে করেন রাইতে 4টা বেজে গেছে। এখান থেকে ওর নিয়ে আস্তে 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 আমরা এই 4 কিলো জায়গা ভিতরে গেছি। যাওয়ার পরে ওখানে আমাদের ওখানে ডাক্তার, মেডিকেল সবই আছে ক্যাম্পের ভিতরে, হেডকোয়ার্টার। ওর তাড়াতাড়ি চিকিৎসা শুরু হয়ে গেল। ওর অপারেশনগুলো, গুলি তো বাড়িয়ে গেছে, হাতে লাগছে গুলি, এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাড়িয়ে গেছে। ওই অপারেশনটায় ওই পাকিস্তানিরা 2 জন মারা গেছিল, আর আমাদের একজন লোক আহত হয়েছিল। তো এই হলো আমাদের এই যে অপারেশনটা করলাম, করার পরে আমাদের আরও একটু সাহস বেড়ে গেল, মানে যত দিন যাচ্ছে এত আমাদের সাহস বাড়তেছে, আর অভিজ্ঞতা হইতেছি আমরা। আমাদের রাস্তাঘাট মানে কোন দিক দিয়ে কী পজিশন, কীভাবে চলা যাবে, কীভাবে যাওয়া যাবে, কীভাবে আসা যাবে, সব কিছু আমাদের এটাও একটা ট্রেনিংয়ের মাধ্যমে, প্রাথমিক অবস্থায় যে ফাইটিংগুলো যাচ্ছি, এটাও একটা প্র্যাকটিস ট্রেনিং চলতেছে, প্র্যাকটিক্যাল ট্রেনিং চলতেছে। এই অবস্থা দিয়ে ওই দিন আমরা অপারেশনটা করলাম। অপারেশনটা করে তারপর আমাদের যে সঙ্গী আহত হইল তারে চিকিৎসা করলো। আমাদের উপর একটা অর্ডার ছিল, কীরকম, যদি কোনো সঙ্গীর সাথে আমাদের যোদ্ধারা নিহত হইতো, লাশটা কষ্ট করে যদি পারি আমাদের লাশটা নেওয়ার অর্ডার ছিল, লাশটা নিয়ে আসতে হবে, এরকম অর্ডার ছিল। আর আহত তো কথাই নেই, তাকে যেভাবে হোক নিতে হবে। এইগুলো আমাদের ট্রেনিংয়ের সময় শিখেছে, কীভাবে নিব, কীভাবে তারে কয়জন ধরবো, কীভাবে কান্দ করে নিব, বা কীভাবে কী করবো, এগুলোও শিখেছে আমাদেরকে। তো যাই হোক, আমরা এই যে বাংলাদেশের জন্য, এই বাঙালি জাতির জন্য, আমার নিজের ব্যক্তিগতর জন্য কিন্তু যুদ্ধ করি নাই, এই দেশের মানুষকে স্বাধীন করার জন্য,
দেশের মানুষকে দুঃখ কষ্ট থেকে, নির্যাতন থেকে মুক্তির জন্য এই যুদ্ধে আমরা অংশগ্রহণ করা যুদ্ধ করেছি। তাইলে আপনাদের বুঝতে হবে, আজকে যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধারা এখন মৃত্যুর পথে, আধা দিন মৃত্যু হয়ে গেছে, হয়তো 2 লক্ষের ভিতরে 1 লক্ষের মতো আছে জীবিত, আর 1 লক্ষ মারা গেছে, হয়তো আমিও একদিন থাকবো না। কিন্তু আমাদের এই গল্পগুলো বলার কারণ হইল, উদ্দেশ্য হইল, যাদের 60 বছর বয়স তারা কিন্তু এগুলো জানে না, শোনে না, দেখেও নেই। যুদ্ধ কাকে বলে, কত ভয়াবহ জিনিস যুদ্ধ। এখন কিন্তু যুদ্ধ হয় আর্টিলারি, মিসাইলের মাধ্যমে, সেলের মাধ্যমে, 500 মাইল, 100 মাইল, 2000 মাইল দূরের থেকে মারতেছে। আর তখন আমরা সামনাসামনি হাজার হাজার গুলি চলছে দুই দিকেই, একদম নজদিক। কেমন বোঝেন, সম্মুখ যুদ্ধের মতো কঠিন যুদ্ধ নাই। সেই যুদ্ধ আল্লাহ আমাদেরকে করাইছে মা বোনের মান সম্মান রক্ষা করতে, দেশের মানুষকে স্বাধীন করতে আমরা যুদ্ধ করেছি। আমরা চাই আমাদের একটু সম্মান। আজকে সেই মুক্তিযোদ্ধাদের এই বর্তমান যুগ যে চলছে, বর্তমানে যে ইউনূস সরকার গেছে, আবার আরেক সরকার আসছে, কিন্তু এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ব্যাপার, এই যে মুক্তিযোদ্ধারা অসম্মানই করছে, করছে, এই নিয়ে কোনো কথাবার্তা বলে না। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আজকে আপনাদের মাধ্যমে বা এই ভিডিওর মাধ্যমে আমি দাবি রাখবো যে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনি একজন মেজর জিয়াউর রহমান সাহেবের ছেলে। মেজর জিয়াউর রহমান সাহেব একটা সেক্টরের কমান্ডার ছিল, একটা সরকারের নেতৃত্ব দিয়েছেন, উনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এবং ঘোষণাপত্র পাঠ করেছেন। ওনার অনেক অবদান আছে। পরবর্তীতে স্বাধীনের পরে উনি দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, তারই ছেলে তারেক জিয়া সাহেব। আজকে যে আমাদের মুক্তিযোদ্ধাদের কত ধরনের অপমান অপদস্থ করছে, বা আমাদের মুক্তিযোদ্ধাদের এই যে অপমানের কোনো বিচার, কোনো ব্যাপার আজও পর্যন্ত উনি মুখ দিয়ে বলে নাই। আশা করবো ইনশাল্লাহ আমার এই ভিডিওর ভিতর থেকে যদি আপনারা 10 জন বা কোনো সাংবাদিক বা উনি নিজেও যদি দেখেন, আমার দাবি থাকবে যে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে যেন মুক্তিযোদ্ধাদের অপমান করছে যারা, তাদের বিচারগুলো করা হয়। আর মুক্তিযোদ্ধাদের সম্মান যেভাবে ইচ্ছা থাকবে সেই কাজটা করার জন্য অনুরোধ করে আমি আজকের ভিডিও এখানেই ইতি করলাম। আসসালামু আলাইকুম।